স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা এবং আমি গোলাপ কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা চায় ঢাকা, রোহিঙ্গা প্রত্যাবাসন অব্যাহত রাখার আশা, প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার শঙ্কা বিশ্লেষকদের। রাজধানীর খাল নালায় মনুষ্য বর্জ্যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ৩১ মার্চের মধ্যে খাল লেক থেকে সব পয় নিষ্কাশন লাইন বিচ্ছিন্নের নির্দেশ ডিএনসিসির। দেড় হাজার গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা নিয়ে লাপাত্তা মিরপুরের এক প্রতিষ্ঠান, ব্যাংকের নাম ব্যবহার করে জালিয়াতি। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। মিয়ানমারে গণতান্ত্রিক স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আশাবাদী ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সেনা অভ্যুত্থান দেশটির অভ্যন্তরীণ বিষয়, তবে সীমান্তে সতর্ক অবস্থানে বাংলাদেশ। বিশ্লেষকদের শঙ্কা, মিয়ানমারের চলমান অস্থিরতায় পিছিয়ে যেতে পারে পুরো প্রত্যাবাসন প্রক্রিয়া। কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থন করে না বাংলাদেশ, তাই মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সামরিক শাসন আমরা পছন্দ করি না, আমরা চাই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। তবে এটাও সত্য যে মায়ানমার তো সারা জীবনই সামরিক শাসনের মধ্যেই ছিল, সেই ৬২ সাল থেকে। সুতরাং তাদের তো এটা একটা স্বাভাবিক পরিস্থিতি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এর আগেও সামরিক সরকারের আমলে আশ্রয় নেয়া কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছিল নেপিদো, তাই ক্ষমতার পালা বদলের প্রভাব রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না বলেও আশা বাংলাদেশের। আমরা সারা মিয়ানমার সরকারের সাথে আলাপ করেছি, কোনো ব্যক্তি বিশেষের সাথে আলাপ করি। সুতরাং আমাদের এই প্রসেস চলমান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে আছে নিরাপত্তা বাহিনী। আপাতত সীমান্তে বাড়তি নিরাপত্তার কোনো পরিকল্পনা নেই। সীমান্ত আমাদের সঠিকভাবেই আছে, আমাদের এখানে আর্মিও আছে, বিজিবি আছে, সবই সতর্কতায় আছে। মিয়ানমারের বর্ডারে আমরা সবসময় সতর্ক আছি। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এ মাসেই ঢাকা নেপিদোর বৈঠকের কথা রয়েছে। অভ্যুত্থানের পর দেশটিতে ১ বছরের জরুরি অবস্থা। রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলিয়ে রাখার অজুহাত হতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। তৎকালীন সামরিক সরকার কিন্তু জেনোসাইড জেনোসাইডাল গভর্নমেন্ট হিসেবে আইডেন্টিফাইড হয়নি, সুতরাং প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যেহেতু রোহিঙ্গা আমাদের জন্য আমাদের একটা বার্নিং ইস্যু আছে তাদের সাথে, সেই বার্নিং ইস্যুটা রিজলভ করার জন্য আমাদের খুব ট্যাক্টফুলি তাদের সাথে একটা সম্পর্ক বজায় রেখে চলতে হবে। সেনাবাহিনী সরাসরি ক্ষমতায় আছে নাকি পেছন থেকে কলকাঠি নাড়ছে, তাতে করে রোহিঙ্গা প্রসঙ্গে খুব বড় কোনো পরিবর্তন আমি মনে করছি না। পরিস্থিতি যাই হোক না কেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে স্বাগত। এই যে মিয়ানমারের নতুন একটি পরিস্থিতির উদ্ভব হলো, তাতে আমরা দেখছি যে আমাদের সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে প্রত্যাবাসন প্রক্রিয়া হয়তো কোনো রকম বড় কোনো ঝুঁকির মুখে পড়বে না। আপনার বিশ্লেষণটা জানতে চাই, এই পট পরিবর্তন আমাদের ক্ষেত্রে, রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কি ধরনের আসলে আমরা একটা ইম্প্যাক্ট দেখতে পারি? প্রথম কথা হলো যে এইটা একটা বড় রকমের পট পরিবর্তন। যদিও পিছন থেকে আগেও সেনাবাহিনী কলকাঠি নাড়ছিল, তারপরেও এটা একটা বড় পট পরিবর্তন। তার ফলে যেটা হচ্ছে যে নতুন যারা ক্ষমতা গ্রহণ করছে, ক্ষমতা দখল করছে, তারা নিজেদেরকে গুছিয়ে নিতে তো কিছুটা সময় লাগবে, সুতরাং তারা ওই দিকে বেশি মনোযোগী হবে। তার ফলে কিছুটা হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমাদের যে একটা নতুন সারা পড়ছিল, একটা নতুন আশার সঞ্চার হচ্ছিল, সেটা কিছুদিনের জন্য হলেও পিছিয়ে যেতে পারে বলে আমি মনে করি। তার মানে এই নয় যে বিষয়টি পুরোপুরি থমকে গেল বা পুরোপুরি থেমে গেল, কারণ এর আগেও যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু আগে বলেছিলেন, শুনছিলাম আমরা যে বিভিন্ন রকমের সরকারের অধীনে
আগেও সামরিক সরকারের অধীনে আলোচনা হয়েছে এবং লোকজন ফেরত গেছে, মিয়ানমারে রোহিঙ্গারা আগেও ফেরত গেছে। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে এইটা এই শুধুমাত্র এই পট পরিবর্তনের জন্য এই যে আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেটা একেবারে বন্ধ হয়ে যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাংলাদেশের স্বার্থে, যে স্বার্থ বা বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে যে এই লোকগুলো যাতে, রোহিঙ্গারা যারা বিতাড়িত হয়েছে, জোরপূর্বক ভাবে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা যাতে তাদের নিজেদের দেশে যে পুনর্বাসিত হতে পারে পুরোপুরি মর্যাদার সাথে এবং অধিকারের সাথে, সেটাই হলো বাংলাদেশ চায়। এবং সেটা করতে সময় লাগতে পারে, কিন্তু সেটা করতেই হবে, এইটাই হলো আমাদের কথা। এবং সুতরাং আমাদের নিরাশ হবার কোনো রকমের সুযোগ নাই। পিছিয়ে যেতে পারে, কয়েকদিন আগে পরে হতে পারে, কিন্তু নিরাশ হওয়া মানে কি যে আমরা চেষ্টা ছেড়ে দিব, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। বিষয় একটু আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে এর আগেও যখন দেখেছি আমরা রোহিঙ্গা বিতরণ বা রোহিঙ্গাদের নির্মূল করার একটি প্রক্রিয়া চলেছে মিয়ানমারে, সেটি কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয়েছে, তারাই ছিল মূল ভূমিকায়। এইখানেও এখন আবার পুরোপুরি সেনা শাসন কায়েম হচ্ছে, সেইখানে কি নতুন করে আবার এই ধরনের কোনো ঘটনার শঙ্কা আমরা করছি কিনা? এই যুক্তিটা খুব সরল যুক্তি হয়ে গেল, কারণ যারা এদেরকে বিতরণ করেছে তারা কিন্তু অতীতে আবার ফেরতও নিয়েছে, আবার ফেরত নেবে না এটা নিশ্চিত করে তো বলার কোনো সুযোগ নাই। কিন্তু কথা হলো যে তারা কেন নেবে, তারা নেবে যেহেতু তাদের উপরে চাপ আছে বিভিন্নভাবে। আজকে সেই চাপটা অনুভব না করতে পারে যেহেতু তারা একটা অন্য বিষয় নিয়ে ব্যস্ত আছে এখন, সেই জন্য অন্য চাপ তাদের গায়ে কম লাগছে। যেটা বলতে চাচ্ছিলাম, আসলে ফেরত যাওয়া প্রসঙ্গে আমি বলিনি, আমি বলতে চাচ্ছিলাম যে নতুন করে রোহিঙ্গাদের উপর হামলার কোনো আশঙ্কা আছে কিনা, আরো বেশি তাদেরকে বিতরণের কোনো উদ্যোগ নেওয়ার শঙ্কা থাকে কিনা। এখানে দুটো জিনিস আছে, সম্ভাবনা নাই বা আশঙ্কা নাই এটা একদম বলা যাবে না। হতেই পারে তারা আবার নতুন করে অত্যাচার করতে পারে, কিন্তু আসলে তো খুব বেশি বাকি নাই। ওখানে যারা আছে তার মধ্যে 1.5 লাখ 2 লাখ তো তাদের দেশেই ক্যাম্পের মধ্যে আছে। আর ওখানে এমনি সত্যি সত্যি নিজেদের বাড়ি ঘরে খুব বেশি আর রোহিঙ্গা নাই, কাদের উপরে অত্যাচার করবে। কিন্তু কথাটা হলো যে আমাদের বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে তাদের এই যারা আসছে তাদের ফেরত যাওয়াটা হলো আমাদের জন্য জরুরি, এবং সেই জন্য আমাদেরকে নিরাশ হওয়া চলবে না, আমাদেরকে আশা করতে হবে। এবং সেই আশাটা কেন আমরা করব, যে এখানে অন্যরা যুক্ত আছে, চীন যুক্ত ছিল এতদিন, এখন থাকবে আগামীতেও, অন্যরাও যুক্ত হতে পারে, সেই চেষ্টা আমাদের করতে হবে যে সবাই যাতে বোঝে যে এই লোকগুলো ফেরত গেলেই সবার স্বার্থ। এই যে যারা মিয়ানমারের সরকার চালাচ্ছে তাদেরও স্বার্থ, এই লোকগুলো ফেরত যে শান্তিপূর্ণ অবস্থান তৈরি করতে পারলে সেখানে সবার জন্য মঙ্গল। যারা ওখানে বিনিয়োগ করেছে, চীন, ভারত, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যারাই ওখানে বিনিয়োগ করেছে তাদের সবারই স্বার্থ ওখানে শান্তি প্রতিষ্ঠা। কিন্তু এই রোহিঙ্গা সমস্যা যদি জীবিত থাকে, রাখাইন এবং মিয়ানমারি সৈন্যদের মধ্যে যদি যুদ্ধ চালু থাকে, তাহলে তো ওখানে শান্তি থাকলো না, এবং যারা বিনিয়োগ করেছেন অবশ্যই। মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। মিয়ানমারের সেনা অভ্যুত্থানে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত এবং জাতিসংঘ। একই সঙ্গে অং সান সুচি সহ আটক সবাইকে মুক্তি দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাপান। পরিস্থিতি নিয়ে এখনো তথ্য সংগ্রহ করছে বলে জানিয়েছে বন্ধু দেশ চীন। নির্বাচনে জালিয়াতির মাধ্যমে সোমবার ভোরে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। আটক হন অং সান সুচি ও প্রেসিডেন্ট সহ বেশ কজন শীর্ষ নেতা। 1 বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, মিয়ানমারের নির্বাচনের ফল পরিবর্তন বা গণতন্ত্রে উত্তরণে বাধা তৈরির যে কোনো চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। এসব পদক্ষেপ থেকে সরে না দাঁড়ালে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। মিয়ানমারে অভ্যুত্থানের ঘটনায় উদ্বেগ জানায় প্রতিবেশী দেশ ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। তাদের অবশ্যই আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে হবে। মিয়ানমারে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে আশা চীনের। আর সূচিকে মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে জাপান। মিয়ানমারে যা ঘটেছে আমরা জেনেছি, পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। চীন মিয়ানমারের বন্ধু প্রতিবেশী দেশ। আশা করছি মিয়ানমারের সব পক্ষ সংবিধান ও আইন কাঠামোর আওতায় তাদের মতপার্থক্য দূর করতে পারবে এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।
মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এতে হুমকির মুখে পড়েছে গণতন্ত্র। সূচি এবং অন্যান্যদের দ্রুত মুক্তির আহ্বান জানাচ্ছি। নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। মিয়ানমার সেনাবাহিনীকে অবিলম্বে সূচি সহ শীর্ষ নেতাদের মুক্তি দিতে হবে। তাদের অবৈধভাবে আটক করা হয়েছে। আমরা অধিকার কর্মী এবং সেনাবাহিনীর যেসব সমালোচককে আটক করা হয়েছে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। সেনাবাহিনীর হেফাজতে যা হবে এর জন্য তাদেরকেই দায় নিতে হবে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন অং সান সুচি। শুরুতে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হলেও পরে অবস্থান পরিবর্তন করে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সুচির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে সেনা হস্তক্ষেপ না মানার আহ্বান জানানো হয়। এই পদক্ষেপ নিয়ে মিয়ানমার সেনাবাহিনী দেশকে আবারও স্বৈরাচার ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করে এনএলডি। সেনাবাহিনীর পক্ষে রাজধানী নেপিদোতে আনন্দ মিছিল হয়েছে। এদিকে 1 বছরের জরুরি অবস্থা জারির পর নেপিদোতে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। তিনি সেনাবাহিনীর সমর্থিত ভাইস প্রেসিডেন্ট। মিয়ানমারের 2008 সালের সংবিধান অনুযায়ী জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে প্রেসিডেন্ট সেনা কমান্ডার ইন চিফকে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। এতে দেশের নিয়ন্ত্রণ পুরোপুরি সেনাবাহিনীর হাতে চলে যায়। এর আগে সুচিকে আটকের পর মিয়ানমারে 1 বছরের জরুরি অবস্থা ঘোষণা করে সেনাবাহিনী। আটক হয়েছেন প্রেসিডেন্ট উইন মিন্ট সহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারাও। স্থগিত রয়েছে ব্যাংকিং সেবা এবং বিমান চলাচল। আবারও সেনা অভ্যুত্থানের সাক্ষী হল মিয়ানমার। পার্লামেন্ট অধিবেশন শুরুর দিনই দেশটিতে জারি হল 1 বছরের জরুরি অবস্থা। সেনাপ্রধান মিন অং হাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে সেনাবাহিনী। 10 বছর পর আবারও আটক হলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। আটক হয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট। বিবিসি জানিয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আটক করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা হয়েছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরে মোতায়েন করা হয়েছে সেনা। নেপিদোতে বন্ধ রয়েছে টেলিফোন, ইন্টারনেট সেবা, হচ্ছে না টেলিভিশন ও রেডিওর সম্প্রচার। একদিন আগেই মিয়ানমারে অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দিয়ে সংবিধান মেনে চলা ও আইন অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দেয় দেশটির সেনাবাহিনী। এরপরই নেওয়া হলো এমন পদক্ষেপ। শুক্রবার মিয়ানমারে সেনা অভ্যুত্থানের শঙ্কা প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব। দেশটিতে গত 8 নভেম্বরের নির্বাচনের পর বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর উত্তেজনা বাড়তে থাকে। নির্বাচনে সুচির দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও তা মানতে নারাজ সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। ভোট জালিয়াতির অভিযোগ তোলে তারা। 2011 সালে দীর্ঘ 50 বছরের সেনা শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের পথে ফেরে মিয়ানমার। কিন্তু দেশটির পার্লামেন্টের 25% সেনাবাহিনীর হাতে রয়েছে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাজধানীর খালে ড্রেনে সরাসরি মিশছে মানুষের বর্জ্য। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ। আগামী 31 মার্চের মধ্যে ঢাকা উত্তরের সব বাসা এবং প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন লাইন খাল এবং লেক থেকে বিচ্ছিন্ন করতে বলেছে। না হলে এপ্রিল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল, আশপাশের প্রতিটি বাসাবাড়ি থেকে মানুষের বর্জ্য এসে মিশছে খালের সাথে। এতে দূষিত হচ্ছে পানি, হুমকির মুখে পড়ছে পরিবেশ। একই অবস্থা প্রায় সব এলাকায়। বিধি অনুযায়ী পয়ঃনিষ্কাশনের জন্য সব স্থাপনায় সেপটিক ট্যাঙ্ক থাকতে হবে, কিন্তু অধিকাংশ মানুষই সেটা মানছে না। হ্যাঁ, খালে দেওয়া আছে, প্রত্যেকটা বাড়িতে খালে দেওয়া আছে। যখন এই লাইন যখন না করছে তখন আলাদা ছিল, আবার যখন রাস্তা যখন নির্মাণ করছে তখন আপনার প্রতিটা বাড়ির লাইন ড্রেনের সাথে কালেকশন করা। ঢাকায় দিনে প্রায় 3200 কোটি লিটার পয়ঃবর্জ্য উৎপন্ন হয়।
যা নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার। 2030 সালের মধ্যে শতভাগ মানুষের বর্জ্য পরিশোধনের আওতায় আনার পরিকল্পনা সংস্থাটির। ততদিন পরিবেশ দূষণ রোধে কোনো পদক্ষেপ নেই। খালের দায়িত্ব পেয়েই এ নিয়ে প্রশ্ন তুলেছে সিটি কর্পোরেশন। ঢাকা উত্তরের মেয়র সাব জানিয়েছেন, ড্রেন বা জলাশয়ে আর কোনো পয়ঃবর্জ্যের লাইন দেয়া যাবে না। পয় নিষ্কাশনের জন্য কেউ কিন্তু খালে সে পয় নিষ্কাশন করতে পারবে না, কারণ আমাদের প্ল্যান হচ্ছিল এই খালগুলোকে পুনরুদ্ধার করে এখানে ওয়াটার ট্রান্সপোর্ট চলবে, এই খালগুলোকে পুনরুদ্ধার করে পরিষ্কার করে এখানে আমরা মাছ করতে পারি। শাস্তিযোগ্য অপরাধ সত্ত্বেও এতদিন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ওয়াসা। এবার আর ছাড় নয় বলে জানায় সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আছেন ইনস্টিটিউট অফ প্ল্যানার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে ঢাকা শহরে এখনও অনেক জলাশয়ে, খালে, লেকে এবং ড্রেনে খুব মানুষ্য বর্জ্য যাচ্ছে সরাসরি। একটি শহরের জন্য, মানে ঢাকার মতো একটি শহরের জন্য এটা কিভাবে মেনে নেওয়া যায়, মানে এটি কিভাবে চলছে এতদিন? আসলে এটা খুবই হতাশাজনক যে আমাদের শহরের যে বসত বাড়ি, এমনকি শিল্প কারখানার বর্জ্য কিন্তু সরাসরি আমাদের খাল নালার মধ্যে আমরা ফেলছিলাম। আমাদের যে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী কিন্তু আমরা এই যে কোনো ভবন তৈরি করি, সেই বিধিমালাতে স্পষ্ট দেয়া আছে যদি কেন্দ্রীয় লাইনের সাথে যদি বসত বাড়ির সংযোগ না থাকে তাহলে কিন্তু সেপটিক ট্যাঙ্ক বা সোকেলের মাধ্যমে অনসাইটে ট্রিটমেন্টটা করতে হবে। এবং আমরা জানি যে ঢাকা শহর অধিকাংশ এলাকায় অপরিকল্পিতভাবে বেড়ে উঠাতে কিন্তু সেসব এলাকাতে আমাদের কেন্দ্রীয় পয়ঃশোধনাগারের যে সেন্ট্রাল যে ট্রিটমেন্ট লাইন, সেই লাইনটা আমরা দিতে পারিনি। এখন এটার মানে এটা ছিল না যে আমরা যারা বসত বাড়ি তৈরি করব আমরা খাল বিল বা এই ধরনের নালাতে আমরা সরাসরি আমাদের বসত বাড়ি সংযোগ দিব। এইটা আমাদের নজরদারির অভাব ছিল, কেননা সিটি কর্পোরেশন আজকে যে বলিষ্ঠ অবস্থানে আছে সেই অবস্থানে যদি আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশন তার অতীতে যদি থাকতো তাহলে কিন্তু একটি বসত বাড়িরও কিন্তু লাইন সরাসরি আমাদের এই যে খাল বিল নদী নালা বা স্টর্ম ওয়াটার ড্রেন সেটার মধ্যে থাকার কথা ছিল না। এবং এর সাথে কিন্তু আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে জনস্বাস্থ্য খুবই ঘনিষ্ঠভাবে জড়িত এই পয়ঃবর্জ্য, এবং সেটা যদি আমাদের ন্যাচারাল সিস্টেমে যদি তার লাইনটা ঢুকে যায়। আপনি কি মনে করেন যে সিটি কর্পোরেশন যদি ব্যবস্থা নেয় এবং যদি কঠোর অবস্থানে যায় তাহলে শতভাগ এটি দূর করা সম্ভব এই সমস্যা? মানে সবার বাড়িতেই আলাদা সেপটিক ট্যাঙ্ক অথবা কেন্দ্রীয় লাইনের সঙ্গে যুক্ত থাকবে পয়ঃবর্জ্যের ব্যবস্থাটি? যে সিটি কর্পোরেশনের পক্ষে কঠোর অবস্থানটা একটা বার্তা দিচ্ছে। এখন এই ক্ষেত্রে উদ্যোগটা নিতে হবে যারা ব্যক্তিগতভাবে ভবনগুলো নির্মাণ করেছেন। এখন সিটি কর্পোরেশনের বার্তা যদি পরিষ্কার থাকে তাহলে ব্যক্তিগত উদ্যোক্তারা বা যারা বাড়িগুলো করেছেন তারা ধীরে ধীরে অবশ্যই তাদেরকে সেটা নিতেই হবে, কেননা ইমারত নির্মাণ বিধিমালাতেও তাদের এই সুযোগটা ছিল না। তারা সেখানে কিন্তু প্ল্যান পাস করানোর সময় কিন্তু তারা দেখিয়েছে যে সেপটিক ট্যাঙ্ক গুলো আমার বসত বাড়িতে। আদিল মোহাম্মদ খান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশে করোনা আরো 10 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 8137 জনের। 206টি ল্যাবে 24 ঘন্টায় 12475 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 443 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 3.55%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,35,582 জনের। সুস্থ হয়েছেন আরও 472 জন। এ নিয়ে মোট সুস্থ 4,80,216 জন। করোনার নতুন ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স দেশে শনাক্ত করার দাবি করেছে গণস্বাস্থ্য আরএনএ মলিকুলার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার। সোমবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করতে পারায় সরকারের প্রশংসা করে কোভিডের এ ধরনের মারাত্মক মিউট্যান্টের বিকাশ যেন না হতে পারে সেজন্য সারা দেশকে দ্রুত টিকার আওতায় আনার তাগিদ দেওয়া হয়। কোভিড কেন্দ্রিক গবেষণায় সরকারি সহায়তার দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি সহায়তা পেলে কোভিডের সব ধরনের ভ্যাকসিন 6 মাসের মধ্যে দেশেই তৈরি করা সম্ভব। কত অল্প খরচে যেই তথ্য আপনাদের সামনে এনে হাজির করেছি। সরকার যদি এই দিকে একটু নজর দেয় আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ভালো গবেষণা করতে পারবে। এই ইয়াং যে গবেষকরা আছে তাদের ভিত তাদের তৈরি হয়ে গেছে।
এখন তাদেরকে গবেষণাটা করার সুবিধাটা করে দিতে হবে রাষ্ট্রের, আমাদের প্রত্যেকের সুবিধার্থে, প্রত্যেকের মঙ্গলার্থে এই গবেষণাটা করা প্রয়োজন। ভারতের উপহারের করোনা টিকা দেওয়া হচ্ছে ঢাকায়, বরাদ্দ 6,48,000, এর মধ্যে 4,48,000 রাজধানীর জন্য। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মফস্বল এলাকায় নিবন্ধনে জটিলতা হলে ইউনিয়ন তথ্য কেন্দ্র সহায়তা করবে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকার প্রথম চালান 50 লাখ ডোজ দেশের 61 জেলায় সরবরাহ শেষ। বাকি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর। উপহারের 20 লাখ থেকেই 9,84,000 টিকা বরাদ্দ এই 3 জেলার জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ 5 উপজেলার জন্য বরাদ্দ 1,56,000 টিকা, আর গাজীপুরের জন্য বরাদ্দ 1,80,000। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন পাচ্ছে 57,360 ডোজ। ঢাকা জেলা ও 2 সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ 6,48,000। এর মধ্যে শুধু রাজধানীর জন্য 4,48,000, আর বাকি টিকা যাচ্ছে ঢাকা জেলার 5 উপজেলায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, সরকারি 20টি হাসপাতাল, 12টি বিশেষায়িত হাসপাতাল ও 4টি মেডিকেল কলেজ হাসপাতাল সহ ঢাকায় 49টি কেন্দ্র থেকে দেয়া হবে এসব টিকা। প্রত্যেক জেলার তো আসলে আমাদের পপুলেশন ম্যাপ করাই আছে, সেই পপুলেশন ম্যাপ অনুযায়ী সেখানে সম্মুখ সারির যোদ্ধা কতজন, সাধারণ বয়স্ক লোক কতজন এবং অন্যান্য কতজন, এই হিসাবে বিবেচনা করে 50 লাখকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। নিবন্ধনের সময় তার পছন্দ করে দিতে হবে যে সে কোন জায়গায় টিকা দিবে। যেমন আপনি যদি নিবন্ধন করেন, আপনি ঢাকা মেডিকেলে দিতে চান নাকি কুর্মিটোলা হাসপাতালে দিতে চান নাকি সরওয়ার্দী হাসপাতালে দিতে চান, সেইটা আপনার নিবন্ধনের সময় বলে দিতে হবে। টিকা নিতে 5 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু নিবন্ধন করতে সুরক্ষার ওয়েবসাইটে জটিলতা কাটেনি। এক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে তথ্য কেন্দ্রের সহায়তা নিতে বলছে স্বাস্থ্য বিভাগ। যারা ইয়েতে রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন। চূড়ান্ত প্রস্তুতি নিতে সারা দেশের সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 10 ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের জরুরি প্রয়োজন ছাড়া ছুটিতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুকে নিয়ে নতুন 2টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। এর মধ্যে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, জনক আমার নেতা আমার নামের বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। এই বইটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখার সংকলন। জয় বাংলা নামের অপর বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা। বইটিতে স্বাধীনতার আগে 1970 সাল থেকে বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে দেয়া জাতির পিতার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এসব সাক্ষাৎকার সম্পাদনা এবং সংগ্রহ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 2000 সালে বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য 17 ফেব্রুয়ারি দিন ঠিক করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এই মামলায় 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক মমতাজ বেগম 10 জঙ্গির মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন। এছাড়া 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওয়াসিম আক্তার, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম, ইউসুফ ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বক্কর, হাফেজ মাওলানা ইয়াহিয়া মুফতি, শফিকুর রহমান মুফতি, আব্দুল হাই এবং মাওলানা আব্দুল রউফ ওরফে আবু ওমর। 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার সমাবেশ স্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। শুনানি হয়েছে। শুনানির পর আজকে এটির শুনানি কার্যক্রম শেষ হলো। শুনানিতে অংশগ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব AM আমিনুদ্দিন।
আজকে আমরা প্রার্থনা করেছি আদালতে যাতে তাদের নিম্ন আদালত কর্তৃক যে সাজা দিয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং 14 বছর, এই সাজাটি যেন বহাল থাকে। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের জাল ভিসা মানুষকে ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা হাতানো একটি প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠানের মাধ্যমে 25 জনের কাছ থেকে এ পর্যন্ত 67 লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। চাকরি ভিসায় বিদেশে গিয়ে মোটা অঙ্কের বেতন, এমন প্রলোভন দেখিয়ে অপেক্ষাকৃত নিম্ন আয়ের ও স্বল্প শিক্ষিত মানুষদের ফাঁদে ফেলত এই চক্রটি। জাল ভিসা সরবরাহ করে তাদের কাছ থেকে মোটা টাকা আদায় করত প্রতারকেরা। আমাকে 2 দিনের ভিতরে মেডিকেল করাইছি, আর 3 দিনের মাথায় টেয়া নিছে টাকা নিয়ে হাইরা, তারপরে দিন আমাকে ভিসা দিয়ে হাইরা আবার নিছে টাকা। এইভাবে খালি দুর্নীতি করছে আমাদের সাথে। এভাবে আস্তে আস্তে করতে করতে আমাদের কাছে 3,40,000 টাকা নিছে আমার কাছ থেকে। SM এন্টারপ্রাইজ নামে নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে ভুয়া বিএমইটি ছাড়পত্র, ভুয়া টিকিট ও ভিসা ধরিয়ে দিয়ে ধাপে ধাপে টাকা নিত চক্রটি। তবে প্রতারণার শিকার 25 ভুক্তভোগী মামলা করলে তদন্তে নামে সিআইডি, আটক করে 2 জনকে। অনলাইনে চেক করলে যেটা আসে না, ভিসার ছবি সহ যেটা আসে সেটা কিন্তু আসছিল। পরবর্তীতে আমরা জানতে পারছি যে এটা নাকি সম্ভব, এক ধরনের সংবাদ চক্র আছে, তারা নাকি এই অল্প সময়ের জন্য এটা অনলাইনে এটা ব্যবস্থা করতে পারে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জালিস মাহমুদ প্রতিষ্ঠানটির কথিত পরিচালক, আর অমল জয়ধর পরিচয় দিতেন ফিল্ড অফিসার হিসেবে। চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে, জানিয়েছে সিআইডি। 2019 সালের 7ই মে সন্ধ্যায় ফ্লাইট ছিল, ওই দিন সবাই ঢাকায় চলে আসে। তা ঢাকা আসার পরে দেখে যে যারা পাঠাবে তাদের সব মোবাইল বন্ধ। 2020 সালের শুরুতে আবার এই যে কোম্পানির চেয়ারম্যান রিপন মাহমুদের সন্ধান পায়, কিন্তু এরা বলে যে না আমাদের টাকা ফেরত দেওয়ার জন্য, কিন্তু বলে যে না আমরা আবার যাওয়ার ব্যবস্থা করব। তো পরবর্তীতে সেই প্রক্রিয়া শুরু করে, আবারও তারা গা ঢাকা দেয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 71টি পাসপোর্ট, বিভিন্ন দেশের 14টি জাল ভিসা, ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও ভুয়া বিমান টিকিট সহ প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1,500-এরও বেশি গ্রাহকের কাছ থেকে গ্যাস বিলের প্রায় 10 কোটি টাকা নিয়ে মিরপুরের ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামের একটি প্রতিষ্ঠান লাপাত্তা। প্রায় 2.5 বছর ধরে গ্রাহকদের বিল নিলেও তা সংশ্লিষ্ট কোম্পানিকে দেয়নি প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের অভিযোগ, তিতাস কর্মকর্তাদের যোগ সাজসে এই প্রতারণা হয়েছে, যদিও সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছে তিতাস। রাজধানীর মিরপুর 2-এর 60 ফিট রোডে 2.5 বছর আগে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামে শুরু হয় একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের যাত্রা। দীর্ঘ লাইনের ভোগান্তি থেকে মুক্তি পেতে 2.5 বছর ধরে প্রতিষ্ঠানটিতে ওয়াসা, ডেস্কো ও তিতাসের বিল পরিশোধ করেন এলাকাবাসী। হঠাৎ গত 23 জানুয়ারি থেকে বন্ধ প্রতিষ্ঠানটি, লাপাত্তা এর কর্মকর্তারাও। বিল পরিশোধ না হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন তিতাস কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির লাপাত্তা হওয়ার 2 দিনের মাথায় সংযোগ বিচ্ছিন্ন করতে আসায় তিতাসের জড়িত থাকার সন্দেহ ভুক্তভোগীদের। কি করে পুলিশ তার নাম, ঠিকানা, ফোন নম্বর, কোন ইনফরমেশন আমাদেরকে দেয়নি। এত সময় লাগে কেন? তারা এখান থেকে চলে যাওয়ার পরের দিন থেকে লাইন কাটা শুরু হয়ে গেছে। তার মানে কি এখানে যোগসাজশ আছে? এই মুহূর্তে আমাদের পক্ষে এই বিল একবার দেওয়ার পরে সরকারকে আবার রাজস্ব দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এ বিষয়ে তিতাসের মিরপুর আঞ্চলিক কার্যালয়ে কেউ কথা বলতে রাজি হয়নি। তবে মুঠোফোনে তিতাসের মহাব্যবস্থাপকের দাবি, প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের আবাসিকে নোটিশ যাবে, লাখ লাখ গ্রাহক পর্যন্ত নোটিশ দিবে। আমার সাধারণত শিল্প বাণিজ্য গুলোতে নোটিশ সেদিনই যে যায় না, ওটা আমাদের এখন একটা প্রোগ্রাম চলে, ক্লাস প্রোগ্রাম চলছে, ওই হিসাবে আর কি। এখন সব জায়গায় মাইকিং চলছে, বিচ্ছিন্ন চলছে, বিভিন্ন কার্যক্রম চলছে। না, আমাদের ভাষ্য হইলো তারা ওটা আমাদের অনুমোদিত ব্যাংক না, তারা ওখানে গেলে ওখানে। এদিকে বিল নেওয়ার সময় মার্কেন্টাইল ব্যাংকের সিল সহ সংশ্লিষ্ট বিলের রসিদ সরবরাহ করত ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স। মার্কেন্টাইল ব্যাংক বলছে তাদের নাম ব্যবহার করে জালিয়াতি করেছে প্রতিষ্ঠানটি। আমাদের মোবাইল ব্যাংকিং অধিকার নাই, আর আমরা এজেন্ট ব্যাংকিংও আমাদের নির্ভর নাই। উনি আর কি সুবিধা মতো উনি ইউজ করছে আর কি। ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামের ওই প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুককে তার মিরপুরের বাসায় গিয়েও পাওয়া যায়নি।
এই প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই পর্যায়ে খেলার খবর আর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। ফিটনেস নিয়ে চিন্তা থাকলেও সাকিবকে পেতে আশাবাদী ডমিঙ্গো, একাদশে স্পিন পেসের ভারসাম্য চান কোচ। বিশ্বকাপ বাছাইয়ের ভেন্যু নিয়ে চিন্তিত নন জামাল, বাকি 3 ম্যাচ থেকে 6 পয়েন্টের আশা অধিনায়কের। প্রস্তুতি ম্যাচে দাপট দেখিয়েছে উইন্ডিজ, কিন্তু মূল লড়াই তো সম্পূর্ণ আলাদা। সাকিবকে নিয়ে আরও শক্ত টাইগার স্কোয়াড, যদিও দলের সেরা তারকা শতভাগ ফিট নন, তবে বুধবার তাকে পেতে আশাবাদী রাসেল ডমিঙ্গো। চট্টগ্রাম টেস্টে শক্তির জায়গা কাজে লাগানোর তাগিদ হেড কোচের। স্পিন পেসে রাখতে চান ভারসাম্য। পরিণত মুস্তাফিজকে নিয়ে দারুণ বোলিং কম্বিনেশনের আশা ডমিঙ্গোর। অনুশীলনের শুরুতে জুটি বেঁধে উইকেট দেখে নিলেন তামিম সাকিব। টেস্টে যে মাঠের 22 গজের উপর অনেক কিছু নির্ভর করে। শেষ ওয়ানডেতে উইকেটের একটা ধারণা পাওয়া গেছে, তারপরও ফরম্যাটটা যে আলাদা। প্রস্তুতি ম্যাচে বার্তা দিয়ে রেখেছে ক্যারিবীয় বোলিং অ্যাটাক। চমক এক্স ফ্যাক্টরের সামনে দায়িত্ব নিতে হবে যে পরীক্ষিতদেরই। পুনর্বাসনে সাকিব কঠোর পরিশ্রম করেছে। নেটে প্র্যাকটিস করার সময় সে কোনো সমস্যায় পড়েনি। প্রথম টেস্টে সাকিবকে পাওয়া নিয়ে আমরা আশাবাদী। রোজ গ্যাব্রিয়েল কর্নওয়াল অতিথি বোলিং অ্যাটাক মোটেও দেখাচ্ছে না নিরীহ দর্শক। টাইগার ফ্রন্ট লাইনে সবচেয়ে বড় ভরসা সাগরিকার বরপুত্র মুমিনুল হক। নিখুঁত স্ট্রেট ড্রাইভে জানান দিলেন লড়াইয়ের জন্য প্রস্তুত টাইগার স্কিপার। আম্পায়ারের জায়গায় দাঁড়ালেও ডমিঙ্গোর ভূমিকাটা স্ট্র্যাটেজিস্টের। প্রস্তুতি ম্যাচেই তার হয়ে গেছে অতিথিদের শক্তির জায়গা সম্পর্কে ধারণা নেয়া। আমাদের দলে তরুণ কিছু পেসার আছে। রাহি, হাসান মাহমুদ, এবাদত সবারই ট্যালেন্ট আছে, তবে চট্টগ্রামের উইকেটে ওরা সুবিধা করতে পারবে বলে মনে হচ্ছে না। কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনারদের ব্যালেন্স করতে হবে। মাঝ মাঠে টাইগারদের এই ব্যাটিং অনুশীলন থেকে একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করা যেতে পারে তাদের টপ অর্ডার সম্পর্কে। শুরুটা করেছেন তামিম এবং সাদমান মিলে। 3 এবং 4 ব্যাট করেছেন নাজমুল শান্ত এবং অধিনায়ক মুমিনুল হক। এই মুহূর্তে ব্যাট করছেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। টপ অর্ডারের প্রথম 6 জনের মধ্যে 5 জনই বাঁহাতি। পর্যবেক্ষণটা হয়তো বাড়তি গুরুত্ব পাবে অফ স্পিনার রাকিম কর্নওয়ালের কাছে। বোলিং কোচের সঙ্গে দীর্ঘ সময় নিয়ে কাজ করেছে মুস্তাফিজ। ওর উন্নতি সাদা বলেই দেখা গেছে। লাল বলেও মুস্তাফিজের সেরাটা পাওয়ার ব্যাপারে আমি নিশ্চিত। আর সেরাটা হলে দারুণ বোলিং কম্বিনেশন দাঁড়াবে আমাদের। শেষ বিকেলে অভিজ্ঞ তামিমের কাছ থেকে ব্যাটিংয়ের পাঠ পেলেন মিরাজ। টাইগার ক্রিকেটে ভীষণ গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে এটাই নতুনদের প্রস্তুত করা। অভিজ্ঞতার সঙ্গে তাদের সমন্বয়ে দারুণ শুরুর প্রত্যাশা চট্টগ্রাম টেস্টে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরপর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। কোয়ারেন্টাইন ইস্যুতে অন্য দলের মতোই সুযোগ সুবিধা পাবে টাইগাররা। এদিকে নিউজিল্যান্ড সফরের আগে মুশফিক সাকিবদের দেয়া হতে পারে করোনা ভাইরাসের টিকা। একে একে খুলতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার। টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ মিশন এখনও শেষ হয়নি। টেস্ট সিরিজের পর সপ্তাহ গড়াতেই উঠতে হবে নিউজিল্যান্ডের বিমানে। সেখান থেকে ফেরার পর শ্রীলঙ্কা চ্যালেঞ্জ নিয়ে অনিশ্চিত হয়েছে। মে মাসে হোমে ওয়ানডে খেলে লঙ্কায় যেতে হবে টেস্টের জন্য, যদিও সেটা দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আমরা কথা বলছি শ্রীলঙ্কার সাথে যে আমাদের যে 2টা টেস্ট যেটা বাকি আছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, যেটা আমরা বাতিল হয়ে গেছিল করোনার জন্য, তো সেটা আমরা অনেকদিন থেকে কথাবার্তা বলছি। তো সেটার অবস্থাও ভালো। ওরা অন্য দেশকে যেভাবে করেছে ওইভাবে যদি আমাদেরকে সেভাবে দিবে এবং মনে করেন আলাদা কোনো শর্ত দিতে পারবে না, ওইভাবেই আমরা যাব। আব্দুর রাজ্জাকের পর বিসিবিতে যোগ হতে যাচ্ছে আরও একটি বড় নাম। বাংলাদেশের প্রথম টি-20 অধিনায়ক শাহরিয়ার নাফিস যুক্ত হচ্ছেন অপারেশনস কমিটিতে। 2 ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও বিসিবিতে যোগ দিতে ছাড়তে হবে সব ধরনের খেলা। ওদের সাথে তো আমরা গত 6 মাস থেকে কথা বলে আসছি এবং ওরা ওদের ইন্টারেস্ট দেখাবার পর কিন্তু আমরা বোর্ড ডিসিশন নিয়েছে। রাজ্জাকে তো অ্যাজ এ সিলেক্টর আমরা নিয়েছি।
এবং শাহরিয়ার নাফিসেরটাও আমরা অলমোস্ট হি ইজ উইথ আস, বাট ওর কি পজিশন ওকে রাখবো সেটা আমরা 2-3 দিন একটু সময় নিয়ে তারপর সেটা আমরা ফাইনাল করব। নিউজিল্যান্ডে যাওয়ার আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে চায় ক্রিকেট বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3 ম্যাচ বাংলাদেশের না হয়ে কাতার বা ওমানে হলেও চিন্তিত নন অধিনায়ক জামাল ভুঁইয়া। অন্তত 6 পয়েন্ট আদায় করার লক্ষ্য জামালের। কলকাতা মোহামেডানের হয়ে বর্তমানে ভারতের আই লিগে ব্যস্ত জামাল জানিয়েছেন দলকে শিরোপা জেতাতে আত্মবিশ্বাসী তিনি। জামাল ভুঁইয়া perfect diagonal on this occasion straight into লাল সবুজের পোস্টার বয় জামাল এখন ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে মাঠ মাতাচ্ছেন। long range attempt at deflection as well. দলটির হয়ে 4 ম্যাচ খেলে ফেলেছেন বাংলার ক্যাপ্টেন। অভিজ্ঞতাটা কেমন, স্থানীয় দর্শকরা কিভাবে উৎসাহ দিচ্ছেন, কলকাতা থেকে জানিয়েছেন জামাল। তো 4টা ম্যাচ হয়েছে, মোটামুটি হয়েছে, মানে not good, not bad, so in between. Of course, I see them, I hear them, so it's good. They are there because they're motivating the players. ব্ল্যাক প্যান্থার্স জার্সিতে জামালের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। আর বাংলাদেশ ফুটবলের মাঝমাঠের প্রাণ তিনি। বিদেশ বিভুঁয়ে গিয়েও সেই মান রেখেছেন, কিন্তু সামনে আবার দেশের পক্ষে প্রমাণের পালা। 3টি হোম ম্যাচ কোথায় হবে নিশ্চিত হয়নি এখনো, তবে খেলা যেখানেই হোক জয়ে চোখ জামালের। Difference হচ্ছে, right now the difference is the fans are coming to the stadium in Bangladesh. আমার টার্গেট মিনিমাম 6 পয়েন্ট। যদি সেন্ট্রাল ভেন্যুতে হয় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, তাহলে মার্চের শুরুতেই ফিরতে হবে জামালকে। And when those go in, oh boy, it looks so ইন্ডিপেন্ডেন্ট great. নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবারে অন্যান্য প্রসঙ্গ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে 5.5 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরের জেলাগুলোতে অব্যাহত আছে শৈত্যপ্রবাহ। এর প্রভাবে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বেড়েছে ঠান্ডাজনিত রোগ, চরম ভোগান্তিতে দরিদ্র জনগোষ্ঠী। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরে। 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। দুপুরে নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর অটোরিকশার সংঘর্ষে 1 জন নিহত এবং 4 জন আহত হন। মাদারীপুর শহরের আদালতপাড়া এলাকায় উল্টো পথে চলা বাসের চাপায় নিহত হয়েছেন পথচারী ফারুক মুর্শি। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনার আটিগ্রাম এলাকায় বাস ট্রাক সংঘর্ষে 1 জন নিহত এবং 5 জন আহত হন। এছাড়া নীলফামারীর ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের এবং রাঙামাটির সাপছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি পণ্যের রপ্তানি নেই বললেই চলে। রপ্তানি হয় মাত্র 2%। উদ্যোক্তারা বলছেন বড় আকারে রপ্তানির বাজারে ঢুকতে ফল এবং সবজি রপ্তানিতে সরকারি সহযোগিতার বিকল্প নেই। তবে কৃষি পণ্য রপ্তানির জন্য নতুনভাবে রপ্তানি শাখা চালুর উদ্যোগের কথা জানাচ্ছেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। সকালে রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারে একথা বলেন তিনি। গত কয়েক বছরে দেশে সবজির উৎপাদন ভালো হলেও রপ্তানি চিত্র হতাশাজনক। কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এ খাতের সংশ্লিষ্টতা নিয়ে এক সেমিনারের আয়োজন করে কৃষি বিপণন অধিদপ্তর। এতে উঠে আসে রপ্তানির নানা সমস্যা ও সম্ভাবনা। উদ্যোক্তারা বলেন সবজির ভালো চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের নানা দেশে, পাশাপাশি ইউরোপে রয়েছে ফলের, কিন্তু রপ্তানি নানা জটিল প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত সফলতা আসছে না। এ খাতের ভালো প্রবৃদ্ধির জন্য পণ্যের মান বৃদ্ধির সাথে জোর দিতে হবে গবেষণায়, খুঁজতে হবে রপ্তানির নতুন বাজার। নিচের লেভেলে কিছু নেগেটিভ অ্যাটিটিউডের কারণে কিন্তু ওই যে যখন আমি যতই বলি আপনার নিচে থেকে যদি ফাইল দেয় নেগেটিভ, আমার কথায় আর আপনার কাজ চলবে না, আপনার টেবিলেও আমি থেমে যেতে হবে। তো এই কারণে কিছু নেগেটিভ চিন্তা ভাবনার কারণে কিন্তু আমাদের ছোট ছোট সমস্যা। প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশন, সাইজ, গ্রেড, সেটা এবং সেটার সাথে ইন্টারন্যাশনাল যে কার্টুনের সাইজ, আপনি বেগুন লম্বা করে ফেললেন 2 হাত, সিসিঙ্গা লম্বা করে ফেললেন 1 হাত, কি লাভ হবে? ইউ হ্যাভ টু বি, এগুলো হচ্ছে ফিল্ডের বয়েস, আমার কথা না। কৃষকদেরকে এই জায়গাগুলোতে হাতে কলমে শিক্ষা দিতে হবে।
কৃষি পণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য আন্তরিকতার কথা জানান কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক। জানান রপ্তানির জন্য অধিদপ্তরের আওতায় আলাদা শাখা চালুর প্রক্রিয়া রয়েছে। প্রণয়ন করা হয়েছে সংশোধিত কৃষি বিপণন নীতির। মার্কেটিং পলিসিতে কিন্তু আমরা একটা ইম্পোর্ট কিভাবে কমানো যায়, এক্সপোর্ট কিভাবে বাড়ানো যায়, এরকম একটা চ্যাপ্টার আমরা ওখানে যোগ করেছি। এইটার আপনার একটা কাগজ খসড়া যেটা করেছি এটা আপনাদের সামনে আমরা দিয়েছি, হয়তো আপনারা পরবর্তীতে আপনারা একটু দেখতে পাবেন। ওখানে যদি কোনো ধরনের যদি আপনাদের যদি মতামত থাকে সেটা আপনারা আমাদেরকে যদি লিখিত মতামত যদি দিতে পারেন আমাদের জন্য এটা ভালো হবে। রপ্তানি বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের উপরও নজর দেওয়ার তাগিদ উঠে আসে। আপনাদের মতামতের উপর ভিত্তি করে শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 12 বছরে দেশের অর্থনীতির আকার 3 গুণ বেড়ে 33,000 কোটি ডলার ছাড়িয়েছে। সেই সাথে অর্জিত হয়েছে 188% জিডিপি প্রবৃদ্ধি। সোমবার সংসদে দেশের অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন দেশের শেয়ার বাজারে মূলধনের পরিমাণ 4 গুণ বেড়েছে, আর দৈনিক গড় লেনদেন 28 কোটি থেকে বেড়ে হয়েছে 648 কোটি টাকা। 2008 সালে দেশের জিডিপির আকার ছিল 9,100 কোটি ডলার। মাত্র 12 বছরেই তা বেড়ে দাঁড়িয়েছে 33,000 কোটি ডলারে। সোমবার সকালে জাতীয় সংসদের 11তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠান সিইবিআর জানিয়েছে 2035 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের 25তম অর্থনীতির দেশ। তখন দেশের অর্থনীতির আকার 1.2 ট্রিলিয়ন ডলার হবে বলে আশা অর্থমন্ত্রীর। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জিডিপিতে গড় প্রবৃদ্ধি ছিল 5.6%। বিগত 5 বছরে গড় ছিল 7.4%। করোনার আগে 2018-19 অর্থ বছরে তা বেড়ে 8.15% হয়েছিল। করোনাকালে বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক দরপতন হলেও সরকারের সময় উপযোগী পদক্ষেপে দেশের বাজারে মূল্যসূচক বেড়েছে 27%। এছাড়াও গত 12 বছরে পুঁজিবাজারের মূলধন 1,04,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 4,48,000 কোটি টাকায়। 2008 সালে পুঁজিবাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল 1,04,000 কোটি টাকা, যা এখন 4.5 গুণ বৃদ্ধি পেয়ে 4,48,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। দৈনিক গড় লেনদেন যেখানে ছিল 28 কোটি টাকা, এখন তা বেড়ে 648 কোটি টাকা দাঁড়িয়েছে। কৃষির বহুমুখীকরণ এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে সরকারের সবচেয়ে বড় অর্জন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন বিশ্বে বর্তমানে চাল উৎপাদনে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। বছরে উৎপাদন হয় 3,65 লাখ টন চাল। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও উত্তরের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 5.5 ডিগ্রি সেলসিয়াস। মাঘের মাঝামাঝিতে এই শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। 3 দিন ধরে মৌলভীবাজারে বেড়েছে শীতের প্রকোপ, সেই সাথে ঘন কুয়াশায় বেড়েছে দুর্ভোগ। বিশেষ করে চা বাগান এলাকায় তীব্র শীতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। অনেক শীত লাগে ভাই, এই তো কিরকম ঠান্ডা দিছে, হাত দিয়ে পাতি ভাঙলে এই হাতগুলো একবার বরফের মতন হয়ে যায়। গরম জিনিসের দরকার, কিন্তু আমরা পাই না, আমরা পাইলে খুব ভালো হইতো। কুড়িগ্রামের রাজারহাটে গতকালের তুলনায় তাপমাত্রা বাড়লেও এখনো বইছে শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা 6.4 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলায় ঠান্ডার সাথে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। আমরা কালকে আসছি, আমার নাতিকে নিয়ে আসছি নিউমোনিয়া। এই খুব শীত, প্রচন্ড শীত, সে শীতের কারণে এরকম হচ্ছে বাচ্চাদের আর কি। শীতজনিত কারণে প্রধানত ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তাছাড়া বয়স্ক রোগীর ক্ষেত্রে যারা আগে থেকে শ্বাসতন্ত্রের রোগে ভুগতেছিলেন, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ওই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি যে রোগগুলো আছে এগুলোর তীব্রতা অনেকখানি বেড়ে গেছে। ঝিনাইদহের টানা কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। কুয়াশার কারণে বিভিন্ন জেলায় পেঁয়াজ, রসুন, মসুর সহ নানা ফসল ক্ষতির শঙ্কায় কৃষকরা। প্রভাব পড়তে পারে বোরো ধানের আবাদেও। ঠান্ডা ঠেলায় একের হাত পাও শীতকে ধরে আছে। মাঠকে মাঠ চাপেতে খেয়ে যাচ্ছে রসুন পেঁয়াজ, খেয়ে মাথা লাল হয়ে ঘুরে ঘুরে গেছে রসুনের। শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়, নীলফামারী, মেহেরপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। আরও কয়েকদিন শীতের তীব্রতা থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তাপমাত্রাটা মোটামুটি এখন 6 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তার ফল করার সম্ভাবনা অনেক কম, হয়তো বা 2-1 দিনের মধ্যেই অবস্থার উন্নতি হবে। তো সকাল 10টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত মোটামুটি তাপমাত্রা একটা সহনীয় পর্যায়ে থাকবে। বাট সন্ধ্যার পর থেকে শুরু করে সকাল পর্যন্ত মোটামুটি এই সময়টাতে শীতের তীব্রতা খুব বেশি অনুভূত হবে।
ঠান্ডা বাড়ায় সবচেয়ে বিপাকে পড়েছে দেশের বিভিন্ন জেলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।